সরকার ব্যবস্থা যদি চালু হয়, চালু হলে কি এখন চালু হতে পারবে? অবশ্যই। আপনার হাইকোর্টের রায় তো হয়ে গেছে, এখন সুপ্রিম কোর্টের একটা আপিল আছে, পূর্ণাঙ্গ রায় তো বেরিয়েছে। ওখানে আপনার 13th অ্যামেন্ডমেন্ট যেটা, 13th অ্যামেন্ডমেন্টের বাইরে অন্য একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনার 15th অ্যামেন্ডমেন্ট, সেটা রিভিউ আছে, যার কারণে মানে আপনার এটা না এখনই মানে কালকে চালু করা যাবে না, বাট রিভিউ যদি কমপ্লিট হয় তাহলে চালু করতে কোনো অপশন নেই। এখন জানি না, রিভিউ যদি হয়ে যায়, কথার কথা বলছি, রিভিউ যদি হয়ে যায় তাহলে তো তত্ত্বাবধায়ক সরকার উইল কাম ইনটু ফোর্স। না না, রিভিউ যদি হয়ে যায় এরকম বলছেন উনি, যেহেতু আদালতে আছে, রিভিউ যদি হয়ে যায়, ইমার্জেন্সি যদি আমরা ফিল করি, আমরা যদি মনে করি এটা জনগণের জন্য, জাতির জন্য, বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, তাহলে সেই রিভিউ তো অগ্রাধিকার ভিত্তিতে হওয়া উচিত। রাষ্ট্রপক্ষ রিভিউ চাইছে, কিন্তু দেয়ার আর আদার পার্টিজ। রিভিউর হিয়ারিং তো হতে পারে। রিভিউর হিয়ারিং হয়ে গেলে তো আপনারা যদি মনে করেন যে হ্যাঁ ঠিক আছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রিভাইভ করলো, তাই না, তখন কি হবে আপনার? তখন তো আপনাকে ওই 90 দিন, আপনি 90 দিন, ইয়েস, আপনি আচ্ছা, আপনি যদি ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে চান, তার 90 দিন আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রিভিউ এই সরকার কি তখন? এটা কিন্তু ব্যারিস্টার সাহেব কিন্তু মানে একটু মানে আমাদেরকে পরিষ্কার করছেন না। রিভিউ হইতে পারে এবং রিভিউ করা সম্ভব, রিভিউ হয়, এরকম রিভিউ হয়, তাই না? একটা পার্লামেন্ট বসছিল 15ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে, সেই পার্লামেন্টকে যদিও অনেকে বলেন যে ওটা কোনো ভোট হয়নি, তারপর সেই পার্লামেন্ট কিন্তু বসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেছিল এবং চালু করার জন্যই কিন্তু বেগম খালেদা জিয়া 15 ফেব্রুয়ারি নির্বাচিত। ওই নির্বাচনটা দরকার ছিল, এই কারণে ছিল। কারণ আওয়ামী লীগ বারবার বলি, আওয়ামী লীগ পার্লামেন্ট থেকে রিজাইন করেছে না। আওয়ামী লীগকে বলেছিল, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আহ্বান করেছিলেন যে আপনারা পার্লামেন্টে আসেন, আমরা বিলটা পাস করব, কিন্তু ওই যে বিএনপির ঘাড়ে 15 ফেব্রুয়ারি নির্বাচনের কলঙ্কটা দেওয়ার জন্য আওয়ামী লীগ যায় নাই। ম্যাডাম কিন্তু না, আমি টাইমলাইনটা বলছি যে 15ই ফেব্রুয়ারি নির্বাচন করলেন, পার্লামেন্ট বসলো এবং আপনি 1 মাসের মধ্যে 13 দিনের মধ্যে আপনি কেয়ারটেকার গভর্নমেন্ট যদি করতে পারেন, তাহলে আমার উচ্চ আদালত রিভিউ করতে পারবে না কেন 10 দিনের মধ্যে, 20 দিনের মধ্যে? সম্ভব। আমি শুধু আপনাকে জিজ্ঞেস করি সম্ভব কিনা। খুবই সম্ভব। ওকে, সম্ভব হলে বলেন। সম্ভব হলে আমি মনে করি যে এটা রিভিউ হওয়া উচিত দ্রুত, এবং সেটার ভিত্তিতে একটা সমাধান হওয়া উচিত। এখন ওই 90 দিন না 120 দিন হবে, সেটাও সমাধান করেন আপনারা। আর যদি আপনারা মনে করেন, আপনারা রাজনীতিবিদরা যদি মনে করেন, এটা তো আমি তো জনগণ, আমি তো ভোট দিতে চাই, তো আপনারা রাজনীতিবিদরা মনে করেন যা আচ্ছা ঠিক আছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে ভালো হয়, তাহলে আপনি ওখান থেকে 90 দিন আগে রিভিউটা শেষ করেন, দেন আপনি তত্ত্বাবধায়ক সরকার আনেন এবং একটা নির্বাচন হোক। কেননা এই সরকারের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর অনেকের মতামত হচ্ছে এই সরকার নিরপেক্ষ না, স্পেশালি এনসিপির ব্যাপারে এই আলোচনাটা কিন্তু প্রখর। কারণ এনসিপি করার ব্যাপারে, ছাত্রদের দল করার ব্যাপারে ইউনূস সাহেব ড্যাভোসে একটা কথা বলেছিলেন, তারপরে জামাত বিএনপিকে ডাকে, তখন এনসিপিকে ডাকে। এনসিপিকে যে তারা বিশেষভাবে যে প্যাট্রোনাইজ করেন, তাদের সহকর্মী দুজন উপদেষ্টা আছেন। একটু আগে আমরা প্রেস সেক্রেটারির কথা বললাম না, প্রেস সেক্রেটারি একটা স্টেটমেন্ট যে দিয়েছে, সেই স্টেটমেন্টটা পড়লেই তো বোঝা যায় যে এনসিপি কি, ওই যে এনসিপির যে আন্দোলন চলছে, উনি কি এনসিপির তথ্য উপদেষ্টা নাকি, উনি তথ্য সম্পাদক নাকি? এই জিনিসটা তো আমরা সবাই পড়ছি নিশ্চয়ই। এই যে পুরা আন্দোলনের বিষয়ে উনি যেভাবে প্রেস একটা ব্রিফিং করেছে, না ওই যে স্ট্যাটাস দিয়েছে, সেই স্ট্যাটাসে কি মনে হয়, উনাকে কি তথ্য সেক্রেটারি মনে হয়? প্রধান সদস্য হতে পারেন তো, সে দলের সদস্য হতে পারে না। ইনি একটা গভর্নমেন্ট পোস্ট হোল্ড করতেছেন, সরকার জনগণের পয়সা দিয়ে ওনাকে বেতন ভাতা দেওয়া হয়, উনি একটা প্রেস সেক্রেটারি অফ চিফ উপদেষ্টা, উনি যা বলবেন এটা চিফ উপদেষ্টার কথা হইতে পারে। উনি যদি নিজের মতো করে বলেন আর চিফ উপদেষ্টা এটা দেখার পরে যদি নিশ্চুপ থাকেন, তখন তো দায়টা চিফ উপদেষ্টার উপরে চলে যাবে। প্রধান উপদেষ্টাকে মানে বলবে তাহলে এটা উনার কথা, উনি এইরকম স্টেটাস দিতে পারেন না, কোনোভাবেই দিতে পারেন না। একজন গভর্নমেন্ট সার্ভেন্ট, উনি জনগণের সার্ভেন্ট, প্রজাতন্ত্রের কর্মচারী, সবার জন্য সমান। তাহলে তো উনি অন্য বিএনপির আন্দোলনের ব্যাপারে এরকম কথা বলতে পারেন, জামাতের আন্দোলনের ব্যাপারে এরকম কথা বলতে পারেন, বাট উনি বলতে পারেন না। প্রথম কথা হচ্ছে যে এইটা ফান্ডামেন্টালি প্রেস সেক্রেটারি এই ধরনের স্ট্যাটাস দিতে পারেন না, এবং এইসব কারণেই তো যে কিংস পার্টি। আর যখনই কিংস পার্টির কথা বলা হয়, বিএনপিও একটা কিংস পার্টি। ইয়েস, বিএনপি অবশ্যই কিংস পার্টি ছিল, এখন ডিক্লেয়ার করে কিংস পার্টি, আনডিক্লেয়ার্ড কিংস পার্টি না। জেনারেল জিয়া পার্টি করতে চেয়েছেন, ঘোষণা করছেন, পার্টি করেছেন, বাট 91-এর ইলেকশনে জনগণ ভোট দিয়ে পপুলার ভোটে বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করেছে, তখন এটা আর কিংস পার্টি থাকে নেই।
বলি যে জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো। কারণ আপনি যদি বলেন যে এখন অনেকে বলে যে জিয়াউর রহমান সাহেব সামরিক আইন জারি করেছেন, জিয়াউর রহমান সাহেব উত্তরাধিকার সূত্রে সামরিক আইন পেয়েছেন, মোস্তাক সাহেব জারি করেছেন, আবু সাহিম সাহেব সামরিক প্রধান সামরিক আইন ছিলেন, থার্ড প্রধান সামরিক আইন প্রশাসক জিয়াউর রহমান সাহেব। উনি তো গণতন্ত্র পান নাই, উনি সামরিক শাসন পেয়েছেন, তো উনি ইনহেরিট করেছেন সেটা। আপনি ওই ঠিক আছে, ওইটা তো ডিক্লেয়ার্ড কিংস পার্টি, যেটাই হোক উনি আনডিক্লেয়ার্ড কিংস পার্টি চলবে নাকি দেশে? প্রকাশ্যে করেছেন, তাহলে ডিক্লেয়ার করে দেন যে না আমরা আমাদের পার্টি এইটা, সেই পার্টির দায়িত্ব নিয়ে নেন। আপনি যেমন বললেন সদস্য হতে পারেন, ইয়েস প্লিজ রিকোয়েস্ট তাকে প্রেস সেক্রেটারি পদ থেকে সরে যে এই পার্টির প্রেস উপদেষ্টা হওয়ার জন্য, বা যে পজিশন উনি চান বা যাকে দিতে চায়। কারণ এরা আবার তো ওই যে এই পার্টির লোকেরা তো 40 বছরের উপরে কাউকে নেতৃত্ব দিতে চায় না। আমি জানি না শফিক সাহেবের বয়স কত, 40-এর বেশি। 40-এর বেশি, তাহলে তো উনি নেতৃত্ব পাওয়ার ব্যাপারে একটা প্রবলেম আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তত্ত্বাবধায়ক সরকার যদি ফেরত আসে তাহলে কি এই সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হবে নাকি নতুন তত্ত্বাবধায়ক সরকার? এটা হচ্ছে ব্যারিস্টার অসীম আপনার কাছে যায়। এটা আমি বলি, তত্ত্বাবধায়ক সরকারের এটা হচ্ছে যে নির্দলীয় নিরপেক্ষ সরকার। ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু এখন আর নির্দলীয় নাই। নিরপেক্ষ নির্দলীয় ডক্টর মোহাম্মদ ইউনূস এবং যারা উপদেষ্টা পরিষদে আছেন তারা তো কেউ কোনো দলের প্রতিনিধিত্ব করছেন না, কিন্তু ওনাদের সহকর্মী সতীর্থরা আপনার রাজনৈতিক দল গঠন করেছেন এবং তাদের সঙ্গে মেলামেশা সমস্ত কিছুই তাদের আছে। সেটা প্রকাশ্যে বলেন গোপনে বলেন সব কিছু যেখানেই আপনি যান না কেন, এটা মানে দৃশ্যমান, এটা মানে অদৃশ্য কোনো কিছু না। একজন উপদেষ্টা তো নিজে আহ্বায়ক হয়েছেন তাদের মধ্য থেকে, আবার উপদেষ্টারা নির্বাচনও করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। দুজন উপদেষ্টা যারা আছেন তারা নির্বাচন করার জন্য এই করছেন এবং তারা প্রভাব খাটাচ্ছেন বিভিন্ন জায়গায়। এটারও কিন্তু ভুরি ভুরি প্রমাণ আছে। কেয়ারটেকার গভর্নমেন্টের কেউ তো আপনার নির্বাচন করতে পারেন না এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা থাকতে পারবে না। আমি জানি না সে কারণেই কি আপনার 15th অ্যামেন্ডমেন্টের রিভিউটা হচ্ছে নাকি এ কারণেই যে আপনার এটা সাবস্টিটিউট হয়ে যাবে। ইভেন যদি আমরা এটাকে অন্তর্বর্তীকালীন সরকার মনে করি এবং তার অধীনে যদি ফেব্রুয়ারিতে একটা নির্বাচন, আমি এখনো ফেব্রুয়ারি যদি ধরি যে লন্ডন ঘোষণা যদি আমি স্টিক করি অথবা না করি, ধরেন এপ্রিলে নির্বাচন, এই সরকারের অধীনে নির্বাচন হলে সেই নির্বাচন কি নিরপেক্ষ হবে কি না, এরকম একটা প্রশ্ন আসবে না? প্রশ্নটা সেটা আমি অনেক আগেও কিন্তু তুলেছি এবং বলেছি যে দুজন উপদেষ্টা আছেন তাদেরকে পদত্যাগ করতে হবে, নির্বাচনের আগেই তাদের পদত্যাগ করা উচিত। আর যদি আপনার রাজনীতি করতে চান তাহলে এখনই তাদেরকে, মানে আমি রাজনীতি বলতে যদি নির্বাচন করতে চান তাহলে এখনই, এখন থেকে এই মুহূর্ত থেকে ওনাদেরকে রিজাইন করা উচিত। এটা পরিষ্কার কথা। আপনার বাকিদের বিষয়টা তারা বিভিন্ন আপনার পেশাজীবী হিসেবে প্রতিষ্ঠিত, সেটা ভিন্ন বিষয়, কিন্তু তারা কোনো সক্রিয়ভাবে কোনো রাজনৈতিক দল করেন বা করেছেন এমন কোনো এই নেই। আর আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি তো আর কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন। তো সেদিক থেকে আপনার ওই কেয়ারটেকার গভর্নমেন্ট হলে যে জিনিসটা হবে যে এখানকার আপনার রিসাফল হতে হবে। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা থাকতে পারেন, সেটা সবাই তো আপনার চান ওনাকে, উনি সর্বজন শ্রদ্ধেয়, উনি গ্লোবালি উনি একজন রিনাউন্ড পার্সোনালিটি। তো সেটা উনি থাকলেন ঐক্যের প্রতীক হিসেবে উনি থাকলেন। বাকি যেটা আছে, বাকি অনেকেই আছেন যারা আপনার আমি মনে করি যে নিরপেক্ষ ভালো পারফর্ম করছেন, সেটা থাকতে পারেন। কিন্তু ছাত্র প্রতিনিধি যারা আছেন, ছাত্র আন্দোলনে তাদের ভূমিকা অনেক বেশি ছিল, তারা অনেক বড় একটা স্পার্ক, তারা একটা আপনার দেশলাই জ্বালিয়েছে, সমগ্র দেশটা উত্তপ্ত ছিল, সেটার মধ্যে তারা দেশলাই জ্বালিয়েছে। এই স্পার্কটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, সমস্ত রাজনৈতিক দল, বিভিন্ন পেশার মানুষ, সবাই, কাউকে আমরা খাটো করছি না, আমি তাদের তো স্যালিউট জানাই। তাদের ওই আন্দোলন যদি আপনার না হতো, আমি দেখে গেছে জেল থেকেই বেরোতে পারতাম না। আমার বউ বাচ্চা মনে করছে যে আর কখনো বেরোতে পারবো কিনা। আমি খসরু ভাই বলতেছিল যে হয়তো আমাদের লাশ বেরোতো, কারণ সামারি ট্রায়াল করার চিন্তা ভাবনা করছিল গভর্নমেন্ট। যে এই আন্দোলনে রাজনৈতিক দলের যত নেতারা আছে তাদেরকে মনে করেন সামারি ট্রায়াল করে তারা একেবারেই এলিমিনেট করার একটা এই থাকতো, হতে পারতো, জানি না আমরা। কারণ 15 বছরের শাসনকাল আমরা দেখেছি, এ যাত্রায় যদি সে যাত্রায় যদি জুলাই আগস্টে যদি টিকে যেত। আজকে বিবিসি একটা করেছে, আজকে না গতকালকে বোধহয় 37-38 মিনিটের, যেখানে প্রধানমন্ত্রী বলছেন যে আন্দোলনকারীদের ধরে ধরে গুলি করো, এবং তারা সেটা চেক করেছে যে ওটা প্রধানমন্ত্রীর ভয়েস কিনা, অ্যান্ড দে ফাউন্ড ইট অথেন্টিক। তাহলে আমরা বুঝতে পারি যে কোন মাত্রায় ফেসিজমটা কোন মাত্রায় যেতে পারে এরকমটা। তো আমরা তো এটা এদেশে চাই না। আমি তো মনে করি যে সবাই মিলে আমরা যেন অন্তত দেশটা ভালো চলে, দেশের ভালোর জন্য আমরা কিছু করি।